ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল 5টায় রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রোকেবুল হক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন। হাতুড়ি থাকতো, হ্যামার। সে বন্দীকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো, ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো, তারপরে লাস্টটা ডিসপোজালের জন্য নদীতে দিত অথবা রেল লাইনে দিত। কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে, সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো। এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নেই, তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে। এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি। আমরা এই তদন্ত, যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি, সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে, যন্ত্রপাতিগুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে, সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল ইনভেস্টিগেশন ইজ গোয়িং। এই যে প্রক্রিয়া, তাদের শাসনামলের যে মানুষের সাথে তাদের আচরণ, তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস, এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটা তুলে ধরছি গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় গোল খাওয়াইছে, বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামি দামি জায়গায় গিয়ে কথা বলেন, যেখানে আমাদের সাধারণ পলিটিশিয়ানরা আজ জীবনও চাইতে পারবেন না। হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই 5ই আগস্টের পর থেকে আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব নিকাশ নেই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি মাত্র পাবো তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে গেস করে ফেলেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বাঘের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ এবং 18 কোটি জনতা কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। বড় বড় রাজনীতিবিদরা ভয়ঙ্কর তথ্যগুলো ফাঁস করেছে আজকের এই ভিডিওতে। আমি আর বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো একটা, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে যারা বাইক পাবে একের পর এক। সে বন্দীকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো, ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো, তারপরে লাস্টটা ডিসপোজালের জন্য নদীতে দিত অথবা রেল লাইনে দিত। কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে, সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো। এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নেই, তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে। এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি। আমরা এই তদন্ত, যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি, সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে, যন্ত্রপাতিগুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে, সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল ইনভেস্টিগেশন ইজ গোয়িং। এই যে প্রক্রিয়া, তাদের শাসনামলের যে মানুষের সাথে তাদের আচরণ, তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস, এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটা তুলে ধরছি গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কেন তারা 2024-এ এসে নিরস্ত্র সিভিলিয়ানের এগেইনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস, হেলিকপ্টার, ড্রোন, লিথাল ওয়েপন্স, সাবমেশিন গান, রাইফেল। এই যে তরুণ ছাত্র যুবকদেরকে এইভাবে মারলো নির্বিকারে, এবং মেরে শেষ করলো না, চিকিৎসা নিতে দিল না, পোস্টমর্টেম করতে দিল না, পুড়িয়ে ফেললো, দাফন করতে দিল না, কবরস্থানে নিতে দিল না, জানাজা করতে দিল না। এই যে কাজ, যে মানুষের ক্রিমিনাল অবস্থা, তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয়, সেগুলো তারা করেছে। দেন ম্যালট এই ক্রস ফায়ার গুমের বাইরে শাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য শাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সমবেত হয়েছিলেন। সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয়, যেভাবে মানুষকে গুলি করে মারা হয়, সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি, সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে, কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে। এরপরে রাষ্ট্র ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলো, ফাঁসি চাই, বিচার মানি না, ফাঁসি চাই। এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো, একটা উন্মাদনা তৈরি করা হলো। প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন, 2জন মন্ত্রীকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পার্লামেন্ট উনি দাঁড়িয়ে বলেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে। সুতরাং এটা বোঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ। সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে, জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা, প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা। এই যে কাজ একটার পর একটা তারা করেছেন, সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসেছি। 2014 সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন, কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো, তারা আর নির্বাচনেই গেলেন না। 2018 সালে নির্বাচনে গেল, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল। 2024 সালে ইলেকশন হলো, আমি এবং দামির ইলেকশন হলো। বোঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি, একটা রাষ্ট্রের, একটা রিপাবলিক, যেটা রাজতন্ত্র নয়, এটা রিপাবলিক, জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন। সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে, একটা জিনিস এনশিওর করা যে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না, আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে আসবো, সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম। প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা, বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না, পোস্টার লাগাতে দিল না, ভোট চাইতে দিল না, ভোট কেন্দ্রে যেতে দিল না। মওদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না। মাহবুবুদ্দিন খোকনকে বের হলো, তার বুকে সজায় রাইফেল থেকে গুলি করে দেওয়া হলো। সারা দেশে এরকম ঘটনা হলো, ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায়, রাত 12টার মধ্যে ভোট গ্রহণ শেষ। এটা গোটা দুনিয়াব্যাপী। 2024 সালে এসে তারা, আমি আর মামু,
এইভাবে ইলেকশন করলো, তার দলের থেকে 5 জন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার কক্ষিগত করা হলো। এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো, একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো, যেটা কনস্টিটিউশনের সরাসরি ভায়োলেশন। এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে, চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না। আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি, বলছে আরেকটা কথা বলবেন না। এবং একই কথা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে দানবীয় শাসন, সেটা যে শুধু প্রশাসন করেছে তা না, বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল। যাকে খুশি সাজা দেয়া, যখন খুশি কোর্ট বসানো, যখন খুশি ধমক দেয়া, এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না, একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যে কারণে 2024-এর বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল। এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে, সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয়, সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো, যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোর সাহস না হয়। ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি। নির্বাচনের আগে এবং পরে বহু সংখ্যক মানুষকে গুম করা, মামলা দেয়া, এই কাজগুলো তারা করেছেন। এবং এই যে তথ্যসূত্র, সেগুলো আমরা দিয়েছি মালাডা সূচিপত্রের পেজ 67 থেকে প্রথম খণ্ডে 67 থেকে শুরু করে 180 পর্যন্ত এটা আমরা দিয়েছি। একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল, সিরিয়াল 7। 8 নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালিশন ইয়ার্স, যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে। 9 নম্বরে হচ্ছে 2011 সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা। 10 নম্বরে উত্তাল সময় যেভাবে 2024 সালে 5 জানুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল সেটা, বিবিসি রিপোর্ট। 11 নম্বরে মঞ্জুরুল ইসলামের বই 2014 থেকে 2018 দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই সংক্রান্ত একটা লেখা। জার্নাল অফ দি ডেমোক্রেসি 25, এটা আলী রিয়াজের লেখা। শিফটিং দি টাইডস ইন সাউথ এশিয়া, বাংলাদেশের ফেইল্ড ইলেকশন, এটা 108 থেকে 121 পেজ পর্যন্ত। 13 নম্বর সিরিয়ালে ভায়োলেন্স সাবসাইডস অ্যাজ ক্যাম্পেইন এন্ডস, এইটা ডেইলি স্টারের রিপোর্ট 122 থেকে 1030। 14 নম্বর সিরিয়ালে কাদির কল্লোলের সংসদ নির্বাচন 2018 যেভাবে হয়েছিল 30 ডিসেম্বর নির্বাচন, 131 থেকে 140 পেজ। 15 নম্বরে নির্বাচনী সহিংসতায় 21 দিনে নিহত 22, 141 থেকে 143। 16 নম্বরে 14/11/2022 তারিখের একটা রিপোর্ট, অন্য কোন দেশে আগের রাত্রে ব্যালট বক্স ভরার কথা শুনিনি, এটা জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিলেন, 144 নম্বর পেজে আছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুই ফেরত আসছে, তবে শেখ হাসিনা আসছে আসামি হিসাবে, আর আওয়ামী লীগ আসছে নতুন বদলে পুরনো মদ। কেন এই কথা বলছি এবার বলি। সাবের হোসেন চৌধুরীর সাথে বিভিন্ন রাষ্ট্রদূতরা দেখা করছে, ইউরোপের 3টা দেশের রাষ্ট্রদূত গত কয়েকদিন তার সাথে গোপনে দেখা করেছে, এবং আমেরিকার রাষ্ট্রদূত গত মে মাসে তার সাথে দেখা করেছিল। এবং সে ওয়ান অফ দি ভেরি ফিউ মিনিস্টার্স যারা জেলে ঢোকার পরে ইমিডিয়েট তার বেইল হয় এবং সে ফেরত আসে, এবং সে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে থাকে। অন দি আদার হ্যান্ড, এই আওয়ামী লীগ যেহেতু ফেরত আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এই যেহেতু তাকে ছাড়া হয়েছে, তার মানে কোনো একটা নেগোসিয়েশনের মাধ্যমেই তাকে ছাড়া হয়েছে, নাহলে এত ডাকসাইটে মন্ত্রীরা ভিতরে আছে তারা কেন ছাড়া পায় না? সো তিনি একটা এজেন্ডা নিয়ে বাইরে এসেছেন এবং বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে দেখা করছেন। বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো সবই জানে, কিন্তু নীরব আছেন। আমার মতে, আমি কয়েকদিন আগে বলছিলাম না যে আওয়ামী লীগ নাম বাদ দিয়ে জনতা লীগ বা যে কোনো একটা নাম দিয়ে আসেন, আমার ধারণা ওই প্রসেসেই যাচ্ছে। এইটাতে আরও নিশ্চিত হয়েছি, শেখ হাসিনার একটা একনিষ্ঠ বান্দা আছে নিজুম মজুমদার, ও বিভিন্ন দেশে ঘুরে ফিরে বেড়ায়। ব্যারিস্টার সাহেব হয়তো বা অনেক টাকা কামাইছে, অথবা সমস্ত টাকা শেখ হাসিনা ফান্ডিং করতেছে, বিভিন্ন দেশে ঘুরে টুরে বেড়ায়। ওই ইউনুস যেখানে যেখানে যায় সেখানে গিয়ে গন্ডগোল করার চেষ্টা করে, কিছুই করতে পারে না, আচুলও শিখতে পারে না, বাট গন্ডগোল করার চেষ্টা করে। শুরুর দিকে দেখছিলাম সে আমেরিকাতে বৈশাখ কার সাথে একটা কনস্পিরেসি করার চেষ্টা করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ইন্টারন্যাশনাল আদালতে মামলা টামলা করবে, ওগুলা কই কিছু জানি না। যাই হোক, সে এসে বলেছে আওয়ামী লীগ ছাড়া এবং শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাবে না, এবং নির্বাচনে তো যাবেই না, ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অবৈধ সরকারের আন্ডারেও সে কোনো নির্বাচনে যাবে না, এবং তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, তার আন্ডারে শেখ হাসিনার নেতৃত্বে তারা নির্বাচনে যাবে। অ্যাজ ইফ ওনারে পায়ে ধরছে সবাই যে আসেন ভাই একটু নির্বাচনে আসেন, আপনারা যারা আর ভালো লাগতেছে না, ইডিয়েট। আচ্ছা, যাই হোক, তো আরেকটা হচ্ছে বিক্রম মিস্ত্রি তার প্রেসে কিছু কথা বলেছে, তার মধ্যে একটা জিনিস বলেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি আইনি ব্যাপার। সো এখন দেবনাথ থেকে চলে আসছে আইনি ব্যাপার, তার মানে বাংলাদেশের আইন ঠিক মতন, আইনের ইয়েটা ঠিক মতন কাজ করলে শেখ হাসিনাকে তারা দিতে বাধ্য। এবং তারা বলেছে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টের সাথেই তারা আলোচনা করবে, এবং আলোচনাটা মানে জনগণ যাকে সাপোর্ট করবে তার সাথেই তারা রিলেশনশিপ ঠিক রাখবে। তার মানে ইন্ডিয়া প্রবাবলি নরম হচ্ছে, কারণ তাদের দেশের ভিতরে যে গন্ডগোল শুরু হয়ে গেছে হাসিনাকে নিয়ে, এটা মনে হয় আর সামাল দিতে পারতেছে না রাজনৈতিকভাবে। যাই হোক, নতুন বোতলে পুরনো মদ নিয়ে আওয়ামী লীগ হয়তো বা ফেরত আসবে, তবে এই মদে একটু অ্যালকোহলের পরিমাণ কম, কারণ শেখ হাসিনা তো নাই, এত ঝাঁজ শেখ পরিবারের, ওইটা ছাড়া একটা নতুন আওয়ামী লীগ হয়তো বা আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই 5 আগস্টের পর থেকেই আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব নিকাশ নাই। এবং এর সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনাপ্রধান ওয়াকারের দালাল। আর কুৎসিত গালিগুলো বাপমা তুলে গালি যা আছে তা তো নাই বললাম, লক্ষ লক্ষ গালি, কিন্তু তারপরেও আমি
ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাইনি। আমি মনে করেছি যে যেই ওয়াকার 5ই আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি কোরআন শরীফ পড়েন, তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না। এবং শেখ হাসিনার এই 15টা বছরে তো জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তবে এটাও সত্য যে তিনি চুপ থেকেছেন, তিনি প্রতিবাদ করেননি, বা তিনি অংশগ্রহণ করেননি, তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। এবং শেখ হাসিনা পলায়নের ঠিক মাসখানেক আগে সম্ভবত জুনে তাকে সেনাপ্রধান বানিয়েছেন, এবং বানানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু বোনের জামাই, আমি যা বলবো তাই হবে। কিন্তু জেনারেল ওয়াকার শেখ হাসিনার কথা রাখেননি, তিনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেননি। এর ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য। আজকে অনেক কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে, সে হয়েছে। সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না, এত সহজে হাসিনা পালিয়ে যেত না। শেষ পর্যন্ত হাসিনা ওয়াকারকে বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও, তারপর আমাদেরকে সেভ করো। কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি, কারণ সে দেশকে ভালোবাসে, সে দেশপ্রেমিক, সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে। সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে রক্ষা করবে না। এর আগে যত কথা বলেছে, যত কিছু করেছে, সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব। সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মকর্তাদের বিচার চাই না। সে বারে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এইভাবে হতে হবে। এটা নিয়মই আছে যে একটা সেনাবাহিনীর অফিসার যদি অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলতে হবে, বলে সিদ্ধান্ত নিতে হবে। তো এগুলো তো আছে, এবং একটা আদালত যদি রায় দেয় তারপরেও তো সেনাপ্রধানের বিষয় আছে যে কিভাবে কি করা যায়, আইন অনুযায়ী কিভাবে কাজ করা যায়, আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। তারপরে ওই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে। এইসব বিষয় আছে না, এইসব বিষয় নিয়ে ওয়াকার দরজা করতেছিলেন। কিন্তু কিছু কিছু অনলাইন পণ্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন, ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান ঘটাবেন। তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায়। বুক তো ছিঁড়ে যাওয়াই কথা, তার অধীনস্থ সেনা কর্মকর্তারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, সেখানে তিনি বলেছেন তার কষ্টে বুক ছিঁড়ে যায়। বাট তিনি তো বলেননি যে ওদেরকে তিনি রক্ষা করবেন, বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন। কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে রক্ষা করতে চাননি, এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে 15 জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে, এবং সেনাবাহিনীর ভিতরে যে পুলিশ আছে, মিলিটারি পুলিশ, তারা এই 15 জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে গিয়েছে। আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে দুটো মামলার 30 জন আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা, তার মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত। এবং মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের জন্য সেনাবাহিনী দায়ী না, তারা অবসর চলে গিয়েছে, তারা কিন্তু সিভিলিয়ান। আর একজন এলপিআর গেছে, এলপিআর হচ্ছে চাকরি ছাড়ার এবং অবসরের মাঝামাঝি সময়, এবং বর্তমানে কর্মরত আছেন 15 জন। তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি, পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। এখন দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে হবে 22 অক্টোবরের মধ্যে, হাতে সময় আছে আর 10 দিন, তখন হয় কি, তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়াল কপি এটা যায় পুলিশের সদর দপ্তরে, সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়। এবং যেহেতু তার সেনা কর্মকর্তা, তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে। কিন্তু আজকে 4 দিন হয়ে গেল, সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি। তাহলে কিসের ভিত্তিতে কি হবে? অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু পাঠায় নাই। এটা তো অফিসিয়াল ব্যাপারে ভাই, একটা কাগজ যাবে সেনা সদরে, সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে। যেহেতু হাকিমুজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল, সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনী শ্রদ্ধাশীল। কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করবো, যে মিডিয়াতে খবর দেখে যে অমুক টিভিতে বলেছে, অমুক টিভিতে বলেছে, নাকি আমাদের কাছে কপি আসা লাগবে আদালত কপি? কিন্তু আমরা আজ পর্যন্ত কপি পাইনি। কেন সেই গ্রেপ্তারি পরোয়ানা কপি পাইনি? কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি? এর উত্তর কি তাজুল ইসলাম দিবে? মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে, মানে সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা ভাঙবে এই দুইটা মামলার কারণে। যেহেতু সেনাবাহিনীর সিনিয়র অনেক অফিসাররা গ্রেপ্তার হবে, এতে সেনাবাহিনীর মনোবলে একটু আঘাত থাকবে, এটা তিনি স্বীকার করেছেন, স্বাভাবিক, এটা হতেই পারে। হাকিমুজ্জামান বলেন যে গত 8 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর সেই দিনই এলপিআর এর একজন সহ 16 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এই সেনা কর্মকর্তা বলেন যে একজন বাদে 16 জনের মধ্যে 15 জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছে এবং তাদেরকে হেফাজতে আটক করা হয়েছে। শুধুমাত্র একজন যোগাযোগ করেনি বিধায় তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি হচ্ছেন মেজর জেনারেল কবির, তিনি আসেননি। আমরা জানি যে তিনি ভারতে পালিয়ে গেছেন। তো মেজর জেনারেল কবির আহমেদ 9 অক্টোবর বাসা থেকে বের হন তার আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। সেই হিসাবে তিনি একটা ইলিগাল অ্যাবসেন্টে আছেন, এবং ইলিগাল অ্যাবসেন্স ঘোষণা করে প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, মানে অলরেডি প্রসিডিউর নেওয়া হয়েছে, এবং তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য সকল কোর্টে বলা হয়েছে। এটা বলেছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। যদিও আমরা জানি যে তিনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন, এবং আটক যে কর্মকর্তারা তারা এখনো তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না, যে 15 জন আটক করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন। তিনি বলেন যে তারা হেফাজতে আছে, তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে হেফাজতেই আছেন। এবং সেনাবাহিনী আরো বলেছে যে যেহেতু ইউনূস সরকারের একটি গুম কমিশন কাজ করতেছে, এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনূস সরকারের গুম কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, ডিসরেসপেক্ট হয়। এই কারণে আমরা নতুন একটা গুম কমিশন গঠন না করে ওই গুম কমিশনকে সহায়তা করেছি, এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি। আমরা জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। এবং যারা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে,
তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আজকে অনেকেই বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে, আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে, আয়না ঘরের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে, সবই তো সত্য, এটা তো মিথ্যা না। কিন্তু ভাই ডিজিএফআই তো সরাসরি ইউনূসের আন্ডারে। ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনূস। যখন ইউনূসকে দিনের পর দিন আয়নাঘর পরিদর্শন যেতে হচ্ছে না, তখন কেন ইউনূস তার নির্বাহী আদেশ বলে ডিজিএফ এর সবাইকে পরিবর্তন করলেন না? কেন তিনি সহ্য করলেন এতদিন? দোষ কি সব জেনারেল ওয়াকারের? সরকারের কোনো দোষ নাই? এই যে এই 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো, গুম খুন কি শুধু এই 24 জনই করেছে? প্রায় 100-র মতো সেনা কর্মকর্তা এই গুম খুনের সঙ্গে জড়িত। লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে স্পেন চলে গেল, জেনারেল মুজিব কিভাবে চলে গেল, কে পাঠিয়েছে ওদেরকে? তারপরে নাজমুল, মাসুদ, রাজ্জাক, আমিনুল হক, জেনারেল আমিনুল হক যে হচ্ছে এনামুল হক শামীমের ভাই, তারা কিভাবে চলে গেল? এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখ করা হয়নি যারা কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত। আমি অবশ্যই চাই এই 15 জন বিচার হোক, কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো, তাদেরকে যে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা দেওয়া হলো, এটার জন্য কে দায়ী? শুধু সেনাবাহিনী, সরকার দায়ী না? আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে, বিএনপির ভিতরে অনেকে আছে, তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কিন্তু দোষ সব জেনারেল ওয়াকারের। ওয়াকার দোষী, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, সব দোষ ওয়াকারের, আর বাকি সব ফেরেস্তা। আবার কিছু কিছু ইউটিউবার জ্ঞানী তারা বলতেছে যে মামলা হবে 3টা, 2টা এখন হয়েছে আর আরেকটা প্রসেসিং এ আছে, সেই মামলাটা হবে জেনারেল ওয়াকারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিশ্চিত, তাকে ফাঁসি কাস্টে চলতে হবে, একদম মানে বলে দিয়েছে তাকে ফাঁসি কাস্টে চলতে হবে। জেনারেল ওয়াকার সেনাপ্রধান হয়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার 1 মাস আগে, এবং জুলাই হত্যাকাণ্ডে যেই সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত, তারা কেউই ওই সময় সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল বিডিআর, কেউ ছিল র্যাবে, কেউ ছিল এনটিএমসিতে, কেউ ছিল ডিজিএফআই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেরকে আবার সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়। তো তারা তো কেউই সেনাপ্রধানের কমান্ডে ছিল না। তাহলে এমন কোন অপরাধ যে অপরাধে একদম জেনারেল ওয়াকারের ফাঁসি হয়ে যাবে 3য় মামলায়, এটা যে ভুয়া, সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি কি বলছেন আমরা একটু দেখি। গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার 2টি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি। এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এইরকম আদেশ আসতে পারে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আইসিটির প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে আমার জানানো হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোন পরিকল্পনা আইসিটির নেই। জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বানের প্রেস সচিব করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা, এবং এর উদ্দেশ্যই হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমার মনে হয় যে শফিকুল আলম ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারি নির্বাচনটা না হয়, এই কারণে কিছু মহল এইসব গুজব ছড়াচ্ছে যে 3য় মামলা আসতেছে, সেই মামলায় ওয়াকারকে 1 নম্বর আসামি করা হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এই সমস্ত কথাবার্তা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না। এবং জেনারেল ওয়াকার এমন কোন অপরাধ করেননি যে অপরাধে তাকে সাজা দেওয়া যেতে পারে। এবং দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 15 জনের বিরুদ্ধে গণহত্যা গুম খুনের অভিযোগ আছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করা লাগবে। হাসিনা যখন জামাত নেতাদেরকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে, আমি বারে বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার, সেই বিচার ছিল বিচার নামের প্রহসন। তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাত নেতারা আসলে অন্যায় করেছেন কিনা। যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু থাকার কথা। কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক, এই কারণে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দিয়েছেন। কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ খুঁটি নাটি এরকম নানা বিষয় কিন্তু আছে, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হয়। এই পৃথিবীতে অনেক অপরাধী আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি, ফলে খালাস পেয়ে গিয়েছে। যদি সত্যিকারের বিচার হয়, আমি যখন লন্ডনে নতুন আসি তখন একটা স্টোরে কাজ করতাম। স্টোর বলতে ওই যে মুদি দোকান আর কি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন আরেকটি 1-11 আসতে পারে, এই শঙ্কা করছে। এটার জবাবে যেটা বলতে চাই, হ্যাঁ, যখন বিএনপি দেখছে বা দেখবে, আর অলরেডি তো দেখছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। জনপ্রিয়তা, জনসমর্থন এখন জামাতের দিকে, কূটনীতিকরা, ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে। তো জামাত ক্ষমতা আসা ঠেকাতে বিএনপি 1-11 ডেকে আনতে দ্বিধাবোধ করবে না। যেমন আপনারা দেখেছেন ডাকসুতে শিবির জিতছে, এটা দেখে শতভাগ বা ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন বানচাল করার সব ধরনের চেষ্টা বিএনপি করেছে। নিজেরা বর্জন করে, মব সৃষ্টি করে এবং ভোট বাতিলের দাবি জানিয়ে, পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নানানভাবে তারা এই চেষ্টা করেছে। এখন ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা। জাতীয়ভাবে যখন দেখবে যে জামাত ক্ষমতা আসবে, তখন 111 ডেকে এনে নির্বাচন বানচাল করা, স্থগিত করা, জামাত ক্ষমতায় আসা ঠেকাতে বিএনপি সবকিছু করতে চাইবে। তবে হিসাব আছে অনেক। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল চাইলে বড় বড় মিছিল করতে পারতো, করেছে তো, জাহাঙ্গীরনগরে তো করেছে। যদিও অনেকে বলেন সেই 81 সালে শিবির জেতার পর 228 রুম পুড়িয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, কত কিছু। কিন্তু এবার তো বিজয় মেনে নিয়েছে কার্যত। আরে ভাই, এবার ছাত্রদলের সক্ষমতা আছে, তারা যা পেরেছে তা তো করেছে। তারা মিছিল করেছে জাহাঙ্গীরনগরে। আবার নির্বাচন বানচাল করতে তারেক রহমানের লোকজন সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেলের কাছে ফোন দিয়েছিল যে ভাই আমাদের কিছু হেল্প করেন। তা ওই ব্রিগেডিয়ার জেনারেল বলেছে যে আমরা কি করব দেখি, মানে কিছু করার নাই, সুযোগ পায়নি। মানে পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যান্টনমেন্ট থেকে হেল্প নিয়ে হলেও কারচুপির একটা চেষ্টা তারেক রহমান করেছিল। আমাদের কাছে তথ্য এসেছে। কোন ব্রিগেডিয়ার জেনারেলের কাছে হেল্প চেয়েছিল, কোন অফিসারের কাছে কে ফোন দিয়েছিল আমরা জানি।
তো এরা আবার এতটাই ধৈর্য গোপন রাখতে পারে না। পুলিশ এবং যারা বিএনপির শিক্ষক তাদের কাছে তো হেল্প চেয়েছিলই, কিন্তু শিক্ষকরা অনেকে চেষ্টা করেছে এবং যে কারচুপি করতে পারেনি তারপর অনেকে পদত্যাগ করেছে, ওইগুলোর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার। কারচুপি করতে না পেরে পদত্যাগ করেছে সম্ভবত 4 জন বা 5 জন। ভবিষ্যতে এদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাবে না। কারচুপি না করে করতে পেরে পদত্যাগ করেছে, হোয়াট এভার, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। বাস্তবতা হচ্ছে এটা যে মাঠে এসে বিজয় মানি না, এই মানি না, সেই মানি না, এটা করার যুগ নাই। কারণ সাপোজ জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাহলে সেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলে সেই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার সক্ষমতাও জামাত রাখে। কিন্তু পর্দার অন্তরালে যদি 1-11 খেলার চেষ্টা করে, এটা করা সম্ভব, যদিও তাও সফল হতে দিবে না। জনগণ সঠিক লাইনে থাকলে এবং সজাগ থাকলে 1-11ও ঠেকিয়ে দিবে। সেনা সমর্থিত 1-11 বেসিক কনসেপ্ট হচ্ছে সেনা সমর্থিত কোনো সরকার জনগণ মানবে না। ইউনূসের পতন হতে পারে, ইউনূস চলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্পূর্ণ সিভিলিয়ান একটা জাতীয় ঐক্যমতের সরকার আসতে পারে। কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিবে পর্দার অন্তরাল থেকে দেশ চালাবে ওয়াকার, উপরে শো থাকবে অন্য কেউ, না, এটা জনগণ মানবেই না, তরুণ প্রজন্ম মানবে না, জেনজি মানবে না। আপনার ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে, আপনি ডিরেক্ট কু করতে পারবেন না, ইনডিরেক্ট কু করবেন, এটাও মানবে না জনগণ। অতএব কনক্লুশন হচ্ছে বিএনপি যদি 1-11 ডেকে আনে, 1-11 আসলে এটা বুঝবেন যে বিএনপি ডেকে আনছে, এবং কেন ওই জামাত ক্ষমতা আসে ঠেকাতে, এছাড়া 1-11 কোনো যুক্তিকতা নেই। ওটা পারবে না, বিএনপি পারবে না, জনগণ এসে 1-11 ঠেকিয়ে দেবে। তো যারা 1-11 আনতে যাইবে তাদের আমছালা সব যাবে, ফলাফল হবে এটা। এই বন্দোবস্ত চলছে। তো আমরা যদি আলোচনা জারি রাখি যে কোনো 1-11 আমরা মানবো না, হয় ইউনূসের অধীনে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন, আর ইউনূসের যদি চিত্তে না কুলায় ইউনূস চলে যাক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্য কোনো সিভিলিয়ান গভর্নমেন্ট এসে নির্বাচন দেবে, সংস্কার করতে হবে, সংস্কারের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তো এই জায়গায় দর্শক আমরা যদি আলোচনা জারি রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হতে পারবে না। আরেকটি 1-11 আসতে পারে শঙ্কার আসরের। নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসবে বলেছেন রাশেদ খান। হ্যাঁ, রাইট। এখন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কারা চাইবে? সংস্কার ইউনূস যদি করে তাহলে বিএনপি চাইবে। কেন চাইবে জানেন? এই যে দেখেন, জাকসুতে পরাজিত হয়ে বিএনপির ভারতপন্থী বা বর্তমানে যারা কার্যকর অংশ তারা কি বলছে যে কারচুপি হয়েছে, ইউনূস জিতিয়ে দিয়েছে শিবিরকে। 8 মাস আগেই নির্বাচন হয়ে গেছে, এখানে কি কর্তৃপক্ষকে দায়ী করছে? অতএব ঢাবি ভিসির ক্ষেত্রে ভিসির পদত্যাগ চাই বলেছে না? তাহলে সাপোজ কিছু স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো, যখন দেখবে যে বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি হারবে, তখন তারা বলবে সরকারের পদত্যাগ চাই, ইউনূসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। এই বিএনপি চাইতে পারে। তবে হ্যাঁ, বিএনপি ইউনূসের অধীনে নির্বাচন চাইবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা দেখবে যে না, ওই যে লন্ডনে যে গোপন সমঝোতা হয়েছে ওইটার উপর ইউনূস আছেন, কারচুপি করে সমঝোতা করে বিএনপিকে 240 আসনে জিতিয়ে দিবে। ইউনূস যদি এটা পারেন তাহলে ঠিক আছে। তাছাড়া যেমন প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিলেই বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইবে। এবং রাশেদের কথা ঠিক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কনসেনসাস হওয়া কঠিন হবে। যেমন এই আমাদের বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর ইউনূস সরকারকে অনেকে আপত্তি সত্ত্বেও বুকে পাথর চেপে হলেও মেনে নিয়েছে, কিন্তু এখনকার বুকে পাথর চেপে হলেও মেনে নিবে না, অনেকে সরাসরি বিদ্রোহ করবে, যেটা মানি না, আর নিজের মন মতো সবকিছু হবে, এটা ভেরি টাফ। এজন্য সবচেয়ে এবং রাশেদের কথা ঠিক যে এই পরিস্থিতি 1-11 আসতে পারে, এবং বিএনপি যেই দেখবে যে সব জায়গায় আমরা হারছি, আমাদের জনপ্রিয়তা নাই, ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তখনই তারা বলবে যে ইউনূস চাই না অন্য কেউ। আপনি লিখে রাখেন এটা চাইবে। সাপোজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচন হবে, এতে সন্দেহ নাই, এটা কেউ ঠেকাতে পারবে না। কলেজগুলোতেও হবে, বড় বড় কলেজ যেমন বিএম কলেজ, বিএল কলেজ, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে। এই জায়গায় এরপরে যদি সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়ে যায়, এবং নিশ্চিত বিএনপির ভরাডুবি হবে, তারপরেই দেখবেন যে বিএনপি বলা শুরু করবে ইউনূসের অধীনে নির্বাচন মানি না, নতুন তত্ত্বাবধায়ক সরকার চাই, নির্বাচনকালীন সরকার। এবং প্রধান বিচারপতিকে ইনজিস্ট করার চেষ্টা করবে যে আপনি একটা রায় দিয়ে দেন, ওই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। এই জন্য যা করা দরকার সেটা করার চেষ্টা করবে। অতএব বাংলাদেশে 1-11 যদি আসে, সেটা বিএনপি ডেকে আনবে। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এবং আমার যথেষ্ট বিশ্বাস যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচনের ডামাডোলের মধ্যেই হঠাৎ করে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে, এরপরে বিএনপি 1-11 ডেকে আন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।